আমি রিকোয়েস্ট করছি, এটা আমি সমস্ত মাইনর টিচারকে বলছি, তোমরা কিন্তু সেমিস্টার সিক্সে ওদের একটু উঠে যাও। এরা বিশাল চিন্তায় আছে, আমি বলছি সিরিয়াসলি বলছি, এবং আমি খালি তোমাকে বলছি না, আমি সমস্ত মাইনর টিচারদেরকে বলছি, মানে ফিজিক্স কেমিস্ট্রি আমাকেও বলছি যে ওদের সেমিস্টার সিক্স এর লাস্ট মাইনর আছে, এটা একটু তোমরা উঠে দাও। তাহলে মানে সিরিয়াসলি বলছি, ওরা নালে মেজর পেপার নিয়ে এমনিতেই টেনশনে থাকে, ওরা মাইনর পেপার নিয়ে আরো চাপে পড়ে, মানে ম্যাথামেটিক্সেও পড়েনি আর কি। ঠিক আছে, তো তাদের জন্য কোন পার্টিকুলার টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট? আগের বারে আমি একটা পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফ থেকে প্রত্যেকটা জিনিসই কমন চলে এসেছিল। মেনলি আমাদের একটা সিআরডি, একটা এলএসডি আর একটা হচ্ছে আরবি। উইকলি অ্যাসাইনমেন্ট, এটা আমরা স্পেশাল এবার থেকে খেয়াল রাখবো যে প্রত্যেক সপ্তাহে যাতে অ্যাটলিস্ট 4-5টা করে কোশ্চেন আমরা অ্যাসাইনমেন্ট স্বরূপ দিতে পারি। আচ্ছা, সেমিস্টার 5 এর এক্সাম সবার শেষ এবং সেমিস্টার 6 এর পালা, এবং এটাই লাস্ট সেমিস্টার যেখানে তোদের কিন্তু মাইনর সাবজেক্ট আছে। হ্যাঁ, আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলছি, এবং যাদের 6 সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স মাইনর পেপার আছে আমি তাদের সাথে কথাবার্তা বলছি। এবং আমি না, শুধুমাত্র আমাদের স্ট্যাটিস্টিক্সের টিচার আছে সৌম্যদীপ স্যার, স্যারও কিন্তু সেমিস্টার 6 এর স্ট্যাটিস্টিক্স মাইনর আছে, তাদের সাথে আজকে কথাবার্তা বলতে। আজকে আমরা কি করবো, এখানে আমরা স্ট্যাটিস্টিক্স মাইনরের সিলেবাস নিয়ে ডিসকাশন করবো পুরোপুরি, এবং কোন পার্টিকুলার পার্ট থেকে কত কোশ্চেন আসে, মোটামুটি কোন পার্টিকুলার পার্টগুলো ভালো করে করতে হবে, এবং কিভাবে আমরা ফেসিলিটি গুলো দেবো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো। তোরা মোটামুটি আমাদেরকে চিনিস, আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে এসিসি এডু, যেটাকে তোরা আগে অয়ন চক্রবর্তী ক্লাসেস বলে চিনতিস, এবং লাস্ট 10 বছর ধরে আমাদের এখানে কিন্তু ম্যাথামেটিক্স অনার্স মানে ম্যাথামেটিক্স মেজরের জন্য পড়ানো হয়। বাট লাস্ট 2-3 বছর ধরে আমাদের কিছু কোয়ালিফাইড টিচার্স আমাদের সাথে জুড়েছেন, যারা মাইনর সাবজেক্টগুলো লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই মাইনর সাবজেক্টগুলো পড়ানোর দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে সৌম্যদীপ স্যার, এবং সৌম্যদীপ স্যার আজকে কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্স মাইনরের সিলেবাস নিয়ে ডিসকাস করবেন। তো স্যার, সবার আগে আপনি কিছু বলুন সেমিস্টার 6 স্টুডেন্টের ব্যাপারে একটু। সেমিস্টার 6 এর ব্যাপারে আমি একটা কথাই বলবো, সেমিস্টার 1 আর সেমিস্টার 3 যাদের স্ট্যাটিস্টিক্স ছিল, বা 2 বা 4 এ যাদের স্ট্যাটিস্টিক্স ছিল, তাদেরই মেনলি সেম 6 এ স্ট্যাট রয়েছে। তো 2 আর 4 এর সাবজেক্টটা কিন্তু অনেকটা কম্পারেটিভলি ইজি ছিল। এবার কিন্তু সাবজেক্টটা একটু হার্ড হতে চলেছে। সাবজেক্টটা হার্ড হতে চলেছে মানে ইন জেনারেল হার্ড নয়, মানে একটু প্র্যাকটিসের পরিমাণটা বাড়াতে হবে। অলদো মানে আমি জানি যে অনার্সের চাপটা, মেজরের চাপটা অনেকটাই বেশি, কিন্তু তার সাথে সাথে কিন্তু মানে ব্যাপারটা কি হয়, আমি ভাবছি যে এই মাইনরটাকে যদি সামনের দিকে নেওয়া হতো তাহলে আর একটু ভালো হতো, কারণ ওই সময় অনার্সের চাপটা কম থাকে, মেজরের চাপটা কম থাকে, যেটা সম্ভব নয়। তার কারণটা যে বেসিকটা আমাদের আগে জানতে হবে, তারপরে আমাদের ক্লাসিকে যেতে হবে। একদম। এবার লাস্টের দিকটা যেহেতু ক্লাসিক, তাই সব ক্লাসিক গুলো একসঙ্গে আসছে, তাই একটু প্র্যাকটিসের পরিমাণটা কিন্তু একটু বাড়াতে হবে। মানে প্রত্যেক দিন ক্লাস করা বা ভিডিওটা দেখে নেওয়া, এবং যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো যেন একটু ভালো করে প্র্যাকটিস লিখে প্র্যাকটিস, যেটাকে আমি বলি, সেই লিখে যেন একটু প্র্যাকটিসটা করা হয়, এই আর কি। আচ্ছা, তো একটু সিলেবাসটা আমরা দেখে নেব। তো এখানে আমাদের প্রথমেই বলে রাখতে হবে, লাস্ট সেম থেকে সেম 5এও আমি এটা বলেছিলাম, সেম 6 এর ক্ষেত্রেও এটাই, যে সিলেবাসের ওখানে মানে ইউনিভার্সিটিতে যেটা দেওয়া রয়েছে পিডিএফটা, সেখানে একটু চেঞ্জ রয়েছে। মানে ওখানে আলাদা করে পেপারগুলোকে ভাগ করা রয়েছে, কিন্তু না, সেম 5এও 2টো পেপার, সেম 6এও কিন্তু মাইনরে 2টো পেপার, পেপার 1, পেপার 2। এদের মধ্যে পেপার 1টা একটু কম্পারেটিভলি একটু কঠিন, কারণ এখানে একটা চ্যাপ্টারই পেপার 1-এর মধ্যে, কিন্তু পেপার 1টা কম্পারেটিভলি কঠিন। তার কারণটা হচ্ছে পেপার 1-এ অনেকগুলো লেয়ার রয়েছে, পেপার 2-তে 2টো চ্যাপ্টার, কিন্তু কম্পারেটিভলি ইজি, কারণ ওখানে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে, একটু থিওরিটিক্যাল বেস, অঙ্কের পরিমাণ কম, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে। তো আগে আমি পেপার 1টা নিয়ে ডিসকাস করব। পেপার 1-এ কিন্তু একটাই আমাদের টপিক, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এবার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সকে আমরা অনেকগুলো পার্টে ডিভাইড করি। মেন পার্ট কি, এস্টিমেশন আর টেস্টিং অফ হাইপোথিসিস। এবার এই এস্টিমেশনে যাওয়ার আগে আমাদের কতগুলো বেসিক কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স জানতে হয়। পপুলেশন কি, স্যাম্পল কি, বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন, ইন্টারভেল এস্টিমেশন কি, পয়েন্ট এস্টিমেশন কি, এই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এরপরে আমরা চলে আসবো মেনলি পয়েন্ট এস্টিমেশন সম্বন্ধে। পয়েন্ট এস্টিমেশন সম্বন্ধে আমরা প্রচুর অঙ্ক করব, থিওরি করব, থিওরিগুলোর প্রুফ রয়েছে, এবং দেখে নেব এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে মেথডস অফ এস্টিমেশন, তার মধ্যে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন রয়েছে। এই জিনিসটা জানার পরই আমাদের যেটা চলে আসবে, মানে এই পার্টের দিয়ে আমরা কিন্তু এস্টিমেশনকে কভার আপ করে ফেলবো। এস্টিমেশন কমপ্লিট হলেই যেটা চলে আসবে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, মানে যেটাকে আমরা বলি টেস্টিং অফ হাইপোথিসিস। মানে কোনো হাইপোথিসিস আমরা কন্ডাক্ট করছি, সেই হাইপোথিসিস
ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, অ্যাকসেপ্ট করছি না রিজেক্ট করছি, এগুলোকে আমরা জানবো। বুঝতেই পারছি এখানে কন্টিনিউয়াসলি রয়েছে। এবং লাস্টে যেটা আমাদের চলে আসবে, এই হাইপোথিসিস কোথায় আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে কোথায় রিজেক্ট হচ্ছে সেই জায়গাটা, দ্যাট ইজ কল্ড ইন্টারভেল এস্টিমেশন প্রসেস। এ কনফিডেন্স ইন্টারভেল, কনফিডেন্স কোএফিসিয়েন্ট, এই সমস্ত জিনিস মানে কোথায় আমরা হাইপোথিসিসে কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করব, কোথায় আমরা কনফিডেন্টলি রিজেক্ট করব। শর্টে আমি বললাম, পুরো ডিটেলসটা আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। এই হয়ে গেল আমাদের কিন্তু পেপার 1। তাহলে পেপার 1-এর কিন্তু ভাগগুলো অনেক, মানে অনেকটা লেয়ার্ড রয়েছে। তাই মোটামুটি আমি যদি ধরে নিই যে আমার 20টা ক্লাস পাবো, আমি ধরে নিচ্ছি রাফলি, তো 20টা ক্লাসের মধ্যে আমি 10 থেকে 12টা ক্লাস বা 13টা ক্লাস কিন্তু এই পেপার 1-এর মধ্যে রাখার চেষ্টা করব। আর পেপার 2-তে রাখবো বাকি পরের পার্টটা। পেপার 2-তে কি আছে একটু দেখা যাক। আচ্ছা, আমি পেপার 1 নিয়ে একটু কথাবার্তা বলতে চাই যে এখানে মানে আমার মতন যারা স্টুডেন্ট, যারা স্ট্যাট কোনোদিন পড়েই নি, ঠিক আছে, ওকে, মানে ম্যাথামেটিক্সেও পড়েনি আর কি, ঠিক আছে, তো তাদের জন্য কোন পার্টিকুলার টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট? এই যে অনেকগুলো ভাগ করে দেওয়া আছে, কোন টপিকগুলো বেশি ভালো করে পড়লে তার মার্কস পাওয়ার চান্সটা বেশি? সব থেকে আমি বলবো যদি সব থেকে ইজিয়েস্ট ওয়েতে পেপার 1-এ স্কোর করতে হয়, তাহলে এই দুটো জায়গা দেখতে। একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, এর আন্ডারে অনেকটা পোর্শন রয়েছে, আর একটা হচ্ছে এই এলিমেন্টস অফ হাইপোথিসিস টেস্টিং, এই পার্টটাকে ভালো করে করতে। এই দুটো পার্ট যদি করা যায়, ম্যাক্সিমাম 50 to 60% মার্কস কিন্তু অটোমেটিক্যালি ক্যারি হয়ে যাবে। তার মানে এই দুটো পার্ট পড়ছি মানে বাকি দুটো পার্ট অটোমেটিক্যালি পড়বো না এমনটা নয়, কিন্তু বাকি দুটো পার্ট আমি হালকা করেও পড়ি, এই দুটো পার্ট থেকে কিন্তু 50 to 60% মার্কস কিন্তু অটোমেটিক্যালি ক্যারি। তাহলে পাস করতে গেলে যা মনে হচ্ছে যে এই পয়েন্ট এস্টিমেশন এবং আমাদের এই টেস্টিং অফ হাইপোথিসিস যেটা আছে, এলিমেন্টস অফ হাইপোথিসিস টেস্টিং, এটা ভালো করে পড়তে হবে। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা এবার সেকেন্ড পেপারটাই যাই। সেকেন্ড পেপারটা নিয়ে যেটা আমার বক্তব্য, সেকেন্ড পেপারটা কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। মানে লাস্ট সেমিস্টারেও আমি দেখেছি সেকেন্ড পেপার থেকে আমি সব থেকে বেশি চিন্তায় ছিলাম সেকেন্ড পেপার নিয়ে, কিন্তু সেকেন্ড পেপার থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এসছে। মানে এরকম কোনো ব্যাপারই নেই যে মানে কোনো আনকমন কোশ্চেনের ব্যাপার নেই, কারণ কি এটা ম্যাক্সিমামটাই হচ্ছে থিওরিটিক্যাল বেসড পেপার। এবার থিওরিটিক্যাল বেসড পেপারে কোনো ম্যাথামেটিক্সের প্রবলেম করতে হচ্ছে না, যেটুখানি রয়েছে সেগুলো প্রুফ রয়েছে। কি কি পার্টে রয়েছে? একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আর একটা স্যাম্পল সার্ভে। এই স্যাম্পল সার্ভেটা আমরা আগে পড়াবো, তার কারণ হচ্ছে একটু আগেই আমরা পপুলেশন আর স্যাম্পল পড়ে এসেছি, এই স্যাম্পল সার্ভেটা বুঝতে আমাদের সুবিধা হবে। স্যাম্পল সার্ভেতে একদম যাকে বলে পাতি থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তে হবে। প্রত্যেকটা পার্ট আমাদের এখানে থিওরি, এবং সেই থিওরির কিছু কিছু প্রুফ রয়েছে, সেগুলোর পিডিএফ দেওয়া হবে, স্লাইড দেওয়া হবে, সব কিছুর মাধ্যমে দেখানো হবে। আর লাস্ট রয়েছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্টও আগের বারে আমি একটা পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফ থেকে প্রত্যেকটা জিনিসই কমন চলে এসেছিল। মেনলি আমাদের এই ডিজাইন অফ এক্সপেরিমেন্টে 3টে জিনিস খুব ভালো করে দেখতে হবে, একটা সিআরডি, একটা এলএসডি আর একটা হচ্ছে আরবিডি। এই 3টেই ওই পিডিএফ এর মধ্যে সবই রয়েছে, সবই দেখানো হবে। এই 3টে যদি আমরা ভালো করে দেখতে পারি, ম্যাক্সিমাম জিনিস কিন্তু ওখান থেকেই আসবে। ঠিক আছে, সেম টু এটা আপনি মানে বলেইছিলেন যে স্যার যে সেম মানে সেমিস্টার 5-এ সেকেন্ড পেপারটা কিন্তু পুরো একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে আর খুব ভালোভাবেই কমন এসেছে সেকেন্ড পেপারটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ফার্স্ট পেপারে একটু কোশ্চেন ঘুরিয়ে আসে, একটু অন্যরকম কোশ্চেন আসে একদম, কারণ অঙ্কের পরিমাণটা যেহেতু বেশি, অঙ্ক তো আমাদের হাতে থাকে না সবসময়। একটা অঙ্ক শেখালাম একটা পার্টিকুলার ডিজিট দিয়ে, একটু চেঞ্জ করে এলেই যেহেতু জিনিসটা আমাদের কাছে নতুন, সেহেতু একটুখানি স্টুডেন্টদের একটু প্রবলেম হয়ে যায়, যদি না হাসে লিখে লিখে প্র্যাকটিস করা। বারবার এক কথা বলছি, আচ্ছা একটু প্র্যাকটিসটা করতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। এবার যেটা মানে এই টপিকগুলো আমরা বলি না, জেনারেলি আমাদের স্টুডেন্টরাই বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, যারা মাইনর এখানে পড়েছে তারা নিজেরা বলে যে ওয়াই চুজ আস। আমরা প্রত্যেক বছর এটা বলি যে কেন আমাদের চুজ করবে। দেখো এখন প্রত্যেকটা যারা অনলাইনে পড়ান প্রত্যেকেই কিন্তু এই রেকর্ডেড লেকচার অফ এভরি অনলাইন অফলাইন ক্লাস, আমাদের নতুন যে অ্যাপ আছে এসিসি এডু অ্যাপ, সেই এসিসি এডু অ্যাপের মধ্যেই কিন্তু স্ট্যাটিস্টিক্স মাইনর বলো বা যে কোনো সাবজেক্টের মাইনর বলো, তার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড অবস্থা এবং সেই ক্লাসের যে ক্লাস নোটটা আছে সেটা কিন্তু অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। তার মানে ক্লাসের রেকর্ড পেয়ে গেলে, ঠিক তারপরে ক্লাসের ক্লাস নোট পেয়ে গেলে, এরপরে কি হয় এক্সপিরিয়েন্স মেজরের মাইনর টিচার। এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলে কিন্তু আমি কোনো টিচারকে ছোট করবো না, কারণ এখানে আমরা যারা টিচাররা আছে প্রত্যেকে কিন্তু মিনিমাম 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স, এবং এই ফিল্ডে পড়ানোর তাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে হিউজ লেভেলের। আমার তো আছে, আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি, এবং যারা মাইনর টিচার্সরা আছেন ডিফারেন্ট সাবজেক্টের, তাদের কিন্তু প্রচুর লেভেলের এক্সপিরিয়েন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উইকলি অনলাইন অফলাইন এক্সাম, দেখ এই লাস্ট 5th সেমিস্টারে আমরা কিন্তু এই জিনিসটাকে মেনটেন করতে পারিনি, উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সামস। বাট এই সেমিস্টারে যেরকম ফিজিক্স টিচার বললো, তোরা আগের ভিডিওতে দেখেছিস এবং এরপরে টিচার্সরাও বলবে
যে প্রথম মানে প্রথম একটা মাস একটু সিলেবাসটা আমরা এগিয়ে রাখবো, তারপর থেকে কিন্তু আমাদের এই উইকলি অনলাইন বা অফলাইন এক্সামটা কিন্তু পুরোপুরিভাবে কন্ডাক্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। উইকলি না হলেও 2 উইকে একবার আমরা অ্যাটলিস্ট একবার আমরা কিন্তু একটা এক্সাম নেওয়ার পুরোপুরি চেষ্টা করবো, যে যা সিলেবাস কভার হয়েছে তারপর একটা এক্সাম নেওয়ার চেষ্টা করবো। লাস্ট 15 ইয়ার্স মেজর মাইনর কোশ্চেন, দেখ মেজরে আমরা মোটামুটি লাস্ট 15 বছরের কোশ্চেন করাই, বাট মাইনরে না 15 বছরের কোশ্চেন না করলেও চলবে। মাইনরে পেপার ওরিয়েন্টেড, পেপার বুঝে আমরা কিন্তু 7 থেকে 8 বছর, বা যদি খুব কেউ একটু বেশি পড়তে চাস 10 বছরের কোশ্চেন গুলো এনাফ। কি এসব বিষয়ে আমি কি ঠিক বলছি? ওটা তো 10 বছর মোটামুটি করলে যাদের খুব খারাপ পরিস্থিতি, যারা লাস্ট 5-6 বছর করে যান, তাহলেও তো হয়ে যাবে। উইকলি অ্যাসাইনমেন্ট, এটা আমরা স্পেশাল এবার থেকে খেয়াল রাখবো যে প্রত্যেক সপ্তাহে যাতে অ্যাটলিস্ট 4-5টা করে কোশ্চেন আমরা অ্যাসাইনমেন্ট স্বরূপ দিতে পারি, এবং সেটা আমাদের অ্যাপেই পুরোপুরি দেওয়া হবে। ACC এডু যে অ্যাপটা আছে, প্লে স্টোরে গিয়ে এক্ষুনি ইনস্টল করে নিয়ে, ACCEDU এই অ্যাপটা এক্ষুনি ইনস্টল করে নিয়ে আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট কর, সেখান থেকে তোরা কিন্তু পুরোপুরি কোর্সের মধ্যে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। উইকলি অ্যাসাইনমেন্ট দেবো, এবং যেটা আমরা আগের সেমিস্টারে দিতে পারিনি, যে 25 ডেজ চ্যালেঞ্জ, যেটা আমরা প্রত্যেক সেমিস্টারে প্রায় দিয়ে আসি, 25 ডেজ চ্যালেঞ্জটা কিন্তু এই সেমিস্টারে আমরা দেবো। পরীক্ষার 25 দিন আগে থেকে টানা 25 দিন ধরে 3টে বা 4টে বা 5টা করে কোশ্চেন রেসপেক্টিভ সাবজেক্টের উপরে কিন্তু দেওয়া হবে, এবং তোদের একদিনের মধ্যে সেই কোশ্চেনগুলো লিখে প্র্যাকটিস করে লিখে PDF করে আমাদের অ্যাপে কিন্তু সাবমিট করতে হবে। মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে এনে এই ফেসিলিটিগুলো কিন্তু আমরা দিচ্ছি, এবং টিচাররা কিন্তু সেই অ্যাসাইনমেন্ট চেক করবেন, এবং চেক করে তোদেরকে মার্কসও দিতে পারেন। সব অ্যাসাইনমেন্ট চেক করবে না, মাঝে মাঝে এমন অ্যাসাইনমেন্ট চেক করলো যে কেউ যদি অ্যাসাইনমেন্ট না দেয় সে কিন্তু ধরা পড়ে যাবে। তো এই প্রসেসগুলো ফলো করলে মনে হয় স্যার, আমাদের মনে হয় না আর কোনো কিছু না দরকার আছে বলে। তবে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পুরো কোর্স কভার আপ না করাটাই ভালো। এই সেমিস্টার 6 এর জন্য শুধু বললাম, 2-4 হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। তো সেমিস্টার 6 এ একটু মানে মিনিমাম যেন প্রত্যেক সপ্তাহের পড়াটা যেন করে নেওয়া যায়, দ্যাটস অল। যাই হোক, তাহলে ক্লাস এন্ড ক্লাস মেটেরিয়াল উইল বি অ্যাক্সেসিবল উইদিন 24 আওয়ার্স। এটা 24 আওয়ার্স লাগবে না, উইদিন 10 আওয়ার্স বা উইদিন 5 বা 2 আওয়ার্সও মাঝে মাঝে আমরা কিন্তু ক্লাস এবং ক্লাস নোট আপলোড করে দিই। 24 আওয়ার্স ম্যাক্সিমাম লাগে, বাট ক্লাস যারা করতে পারবি না, হয়তো কেউ লাইভ ক্লাস করতে পারবি না, তাদের কাছে কিন্তু ক্লাস উইদিন 1 থেকে 2 আওয়ার বা ম্যাক্সিমাম 3 আওয়ারের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং তোরা চাইলে যদি কোর্সের মধ্যে অ্যাভেলেবেল না হয়, তোরা আমাদের লাইভ ক্লাস সেকশনে গিয়ে কিন্তু সেই ক্লাসটা সঙ্গে সঙ্গে দেখতে পারিস, কোনো সমস্যা নেই। স্টুডেন্ট সাপোর্ট 11টা থেকে রাত 8টা পর্যন্ত, বারবার করে বলছি, ডাউট সলভার অ্যাভেলেবেল। ডাউট সলভার কিন্তু আমাদের টিচাররা নিজেই, যখনই কোনো সমস্যা হবে টাইম দেখে টাইম বুঝে স্যারদেরকে একটা মেসেজ করে রাখবি যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, বা আমার এই টপিকে প্রবলেম আছে। তার মানে এটা না যে আমাকে একটা সাজেশন দিয়ে দিন, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি কিছু পড়িনি তো আমাকে একটা বড় সাজেশন দিয়ে দিন যাতে আমি পরীক্ষায় পাস করতে পারি। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি স্যারদেরকে রিকোয়েস্ট করবো যাতে না করে। তাদের মনোবল বৃদ্ধি করুন, তাদের সমস্ত কিছু ভালো করুন, কোনো সমস্যা নেই, বাট তাদের এই সাজেশনের যে রিকোয়ারমেন্টগুলো আছে, সাজেশন এমনি দেবো, সাজেশন তো আমি বলে দিচ্ছি, যা লাস্ট 10 বছর পরে না তো সাজেশন হয়ে গেল। প্রিভিয়াস ইয়ারের 10 ইয়ার্স কোশ্চেন করলেই তোমার সাজেশন কমপ্লিট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো প্রিভিয়াস ইয়ার তুমি 10 ইয়ার্স করে যাও, ওটাই সাজেশন। তো সেটা কিন্তু 7 দিনের মধ্যে করা যাবে, তার জন্য কিন্তু প্রত্যেক মাসে ভালো করে পড়তে হবে, পুরো আমাদের সেমিস্টারটা ভালো করে পড়তে হবে। তাহলে এই ডাউট সলভার আমরা এই ফেসিলিটিগুলো মোটামুটি দিয়ে রাখি। লাস্ট মোটামুটি 2 বছর ধরে প্রত্যেক সাবজেক্টের টিচাররা আমাদের কাছে আছেন, এবং তারা কন্টিনিউয়াস ফেসিলিটি দিয়ে যাচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো নির্দ্বিধায় যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিসনি, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। এই নাম্বারটা দেওয়া আছে 6291997895। আরেকটা আমি নাম্বার বলে দিচ্ছি, 8777463165। কি বললাম? 8777463165। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে কল করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। আমাদের ক্লাস কিন্তু আর 2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। অলরেডি আমার ম্যাথমেটিক্স মাইনরের ক্লাস শুরু হয়ে গেছে, এবং কেমিস্ট্রি মাইনরের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, কালকে স্টার্ট হয়েছে। এবং স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের ক্লাস কিন্তু কালকে থেকে স্টার্ট হচ্ছে। তো এই যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে, তো বেশি দেরি করে লাভ নেই। ফিজের ব্যাপারে সমস্ত কিছু যা ডিটেলস দরকার সমস্ত কিছু কিন্তু ম্যানেজমেন্টের টিমের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পেরে যাবে। দুটো পেপারের জন্য যতটা মিনিমাম ফিজ নেওয়া যায় ততটাই মিনিমাম ফিজ কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি এখানে। সবাইকে অল দ্য বেস্ট। খুব ভালো করে অবশ্যই সেমিস্টার সিজনের প্রিপারেশন নাও, এবং স্যার যেটা বললো, স্যার কিন্তু সবার জন্যই বলেছে, যারা আমাদের কাছে পড়বে তাদের জন্যও বলেছে, যারা আমাদের কাছে পড়বে না তাদের জন্য কিন্তু বলেছে যে কোন কোন টপিকগুলো বেশি ভালো করে পড়া উচিত, কোন কোন টপিক পড়লে তুমি মার্কস স্কোর করতে পারবে। স্যার আপনি কিছু বলবেন? এটাই বলার, আর কিছুই না। সেমিস্টার 2 আর 4 এর সাথে না গুলিয়ে, বারবার এক কথা বলছি, 2 আর 4 এর সাথে না গুলিয়ে 6টাকে একটু বেশি প্রায়োরিটি দিতে, কারণ যেহেতু একটু ক্লাসিক্যাল জায়গাতে আমরা এবার চলে এসেছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।